আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপারে চিন্তাভাবনা চলছে? আমি পুরোপুরি প্রস্তুত। চলুন গভীরভাবে আলোচনা করি। আচ্ছা, শিয়া সুন্নি পারস্পরিক সহযোগিতার আ ইতিহাসটা কি একটু বলো? শিয়া ও সুন্নির বিভাজন মূলত আসে ইসলামের প্রাথমিক কাল থেকেই। নবী মুহাম্মদের এসে উত্তরাধিকার কে হবেন সেই প্রশ্নেই মূল বিভক্তি। সুন্নিরা মনে করে নেতৃত্ব হওয়া উচিত নির্বাচিত খালিফার, আর শিয়ারা মনে করে নবীর পরিবার তথা আলীর অধিকার ছিল। এই ঐতিহাসিক মতানৈক্য থেকেই এই দুই গোষ্ঠীর আলাদা ইতিহাস, ধর্মীয় অনুশীলন আর পরিচয় গড়ে উঠেছে। আচ্ছা, এদের মধ্যে আমি মতপার্থক্য চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এদের মধ্যে তো মতপার্থক্য আছেই। মতপার্থক্য থাকা সত্ত্বেও এরা নিজেদেরকে পারস্পরিক সহযোগিতা করেছে, হ্যাঁ? বিভিন্ন যুদ্ধে বা রাজনৈতিক ক্ষেত্রে এরকম কিছু ঘটনা বলো। অবশ্যই ইতিহাসে এমন উদাহরণ আছে, বিশেষ করে আধুনিক যুগে, যেমন ইরান ইরাক যুদ্ধের আগে এক পর্যায়ে শিয়া সুন্নি সৈন্য একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছে। আবার আধুনিক রাষ্ট্রেও শিয়া ও সুন্নি অনেক সময় রাজনৈতিক মিত্রতা গড়ে তোলে, জাতীয় স্বার্থে একসাথে কাজ করে। ইতিহাসে পারস্পরিক সহযোগিতার মুহূর্ত আছে বটে। আচ্ছা, প্রথমত তুমি অতীতের ঘটনাগুলা, ঐতিহাসিক ঘটনাগুলা বলো। যেমন আব্বাসীয় বিদ্রোহ দমনের সময় বাইজেন্টাইনদের সাথে আব্বাসীয়দের যে যুদ্ধ হয় সেখানে সিয়াদের সাথে যে একটা আম, ঐক্য হয়, বা ফাতেমি খিলাফতের সময় ক্রুসেডারদের সাথে লড়াইয়ের সময় যে ঐক্যগুলো হয়, বা মুঘল ভারতে সিয়াদেরকে যে মূল্যায়ন করা হয়, হ্যাঁ, এই বিষয়গুলো একটু বল। অবশ্যই আব্বাসীয় খিলাফতের শুরুর দিকে যখন বাইজেন্টাইনদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, তখন শিয়া ও সুন্নি উভয় খিলাফতের পতন ঠেকাতে একযোগে লড়েছে। ফাতেমীয় খিলাফতের সময়ও কিছু কৌশলগত প্রয়োজনে সুন্নি দলগুলোর সঙ্গে সাময়িক সহযোগিতা হয়েছিল। আর মোগল ভারতে আকবরের মতো শাসক শিয়াদেরও অন্তর্ভুক্ত করেছিলেন, যাতে সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় থাকে। ইতিহাসে কৌশলগত মেলবন্ধনে এমন দৃষ্টান্ত আছে। আচ্ছা, এখন বর্তমানের কিছু উদাহরণ দাও। যেমন হেজবুল্লাহ তালেবানের সহযোগিতা, বা ফিলিস্তিনি ইরানের সহযোগিতা, হ্যাঁ, বা সিরিয়ায় আইএসআইএস এর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে শিয়া সুন্নির মধ্যে ঐক্য, হ্যাঁ, তারপরে হলো ইসরায়েল বিরোধী লড়াইয়ে হিজবুল্লাহর সাথে সুন্নিদের যোগদান, এই বিষয়গুলো একটু বলো। হ্যাঁ, বর্তমানেও কিছু কৌশলগত সহযোগিতা দেখা যায়। যেমন লেবাননের হেজবুল্লাহ ও সুন্নি ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে একই ফ্রন্টে কাজ করে। আফগানিস্তানে তালেবান ও কিছু শিয়া গোষ্ঠী আইএসআইএসের বিরুদ্ধে লড়েছে। আবার সিরিয়াতেও আইএসএস বিরুদ্ধে লড়াইয়ে শিয়া ও সুন্নি উভয়ের অংশগ্রহণ ছিল। এগুলো প্রমাণ করে রাজনৈতিক বা নিরাপত্তা স্বার্থে শিয়া সুন্নি মিলিতভাবে কাজ করেছে। আচ্ছা, তোমার জানা মতে আরো এরকম কোনো যদি শিয়া সুন্নির মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক কোনো কার্যক্রম থেকে থাকে বর্তমানে, সেগুলো একটু উল্লেখ করো। হ্যাঁ, কিছু জায়গায় দেখা যায় শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায় শান্তি ও সামাজিক সংলাপে অংশ নিচ্ছে। কিছু আন্তর্জাতিক শান্তি সম্মেলন বা মধ্যস্থতাকারী সংস্থায় তারা একসঙ্গে কাজ করে। এমনকি কিছু মানবিক উদ্যোগে, যেমন শরণার্থী সহায়তা বা প্রাকৃতিক দুর্যোগে, শিয়া সুন্নি সংগঠন একসাথে সাহায্য করেছে। এছাড়াও কিছু শিক্ষামূলক উদ্যোগেও ঐক্য দেখা যায়, যেখানে বিভেদের চেয়ে সহাবস্থানের গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, ভবিষ্যতে শিয়া এবং সুন্নিদের মধ্যে সহাবস্থান বা পারস্পরিক সহযোগিতা, বা একত্রিত হওয়া, একত্রে কাজ করার ক্ষেত্রে কি কি ভূমিকা রাখতে পারে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন দেশ বা কোন সংগঠনের মধ্যে এটা হতে পারে, এরকম কোনো একটা সম্ভাব্য একটা বর্ণনা দাও। ভবিষ্যতে বিশেষ করে যেখানে সংঘাত কম, সেখানে দেশীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা বা মানবিক সংকটে শিয়া সুন্নি একসঙ্গে কাজ করতে পারে।
বিশেষ করে লেবানন, ইরাক কিংবা সিরিয়ার মতো বহু সম্প্রদায় ভিত্তিক রাষ্ট্রে, যেখানে মিলিত সরকার বা শান্তি আলোচনার প্রয়োজন হবে। এছাড়াও আন্তঃধর্মীয় সংলাপ, পরিবেশ সংরক্ষণ বা আঞ্চলিক অর্থনৈতিক প্রকল্পে তারা ভবিষ্যতে সহযোগিতা করতে পারে। স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে এই ধরনের আচ্ছা, সহযোগিতা। কোনো ইসলামিক স্কলার, যারা আন্তর্জাতিক ইসলামিক স্কলার আছেন, ওনাদের কি কোনো পরামর্শ বা সুপারিশ আছে যে এই কাজগুলো করলে শিয়া সুন্নির বিভেদগুলো দূর হতে পারে বা তারা একত্রে আবার কাজ করার একটা সুযোগ তৈরি হতে পারে? অনেক আন্তর্জাতিক ইসলামী স্কলার পরামর্শ দিয়েছেন যে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং অভিন্ন মূল্যবোধের উপর জোর দেওয়া উচিত। তারা প্রস্তাব করেন যৌথ শিক্ষা কার্যক্রম, ধর্মীয় সংলাপ এবং একত্রে মানবিক বা সামাজিক উদ্যোগ নেওয়া। অনেকেই বলেন ঐতিহাসিক ও রাজনৈতিক বিতর্ক ছাড়িয়ে সাধারণ মুসলিম পরিচয় ও ন্যায় বিচারের মূল্যবোধকে সামনে রেখে মিলে কাজ করলে বিভেদ কমতে পারে। আচ্ছা, এরকম কি কি সংস্থা আছে? এই সংস্থাগুলোর নামগুলো একটু বলো, যারা এগুলো নিয়ে কাজ করতেছে। নাম উল্লেখযোগ্যভাবে আছে, যেমন দ্য মুসলিম কাউন্সিল অফ এল্ডার্স, যারা আন্তঃধর্মীয় সংলাপ ও সহনশীলতা নিয়ে কাজ করে। আবার দ্য ইনস্টিটিউট অফ ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং ইন মালয়েশিয়া, যারা শিক্ষা ও সংলাপের মাধ্যমে বিভেদ কমানোর চেষ্টা করে। এছাড়া দ্য কর্ডোবা ইনিশিয়েটিভ যুক্তরাষ্ট্রে, যা বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে একসাথে আনার জন্য কাজ করে। আচ্ছা, তোমার কি মনে হয় যে মুসলিম বিশ্বের, বিশেষ করে তোমার শিয়া এবং সুন্নিদের মধ্যে যে বিভেদ, এই বিভেদটা যদি দূর হয়, হ্যাঁ, এবং এরা যদি একটা সামরিক আহ, আহ, জোট গঠন করতে পারে, বিশ্বব্যাপী একটা মুসলিম সামরিক শক্তি তৈরি হয়, সেক্ষেত্রে তারা পরাশক্তি, বর্তমানে যে বিশ্বে পরাশক্তিগুলো আছে, তাদেরকে কি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব কিনা? সামরিক শক্তি দিয়ে চ্যালেঞ্জ করা আসল সমাধান নয়, বরং শিয়া ও সুন্নি ঐক্য যদি হয়, সেটা শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি ও শান্তির মাধ্যমে বিশ্বে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। প্রতিযোগিতা নয়, বরং সহাবস্থান ও উন্নয়নের ঐক্যই দীর্ঘমেয়াদে মুসলিম বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। তাই মূল লক্ষ্য হওয়া উচিত অভিসন্দরীণ ঐক্য ও শান্তিমূলক অগ্রগতি, যা বিশ্বব্যাপী শ্রদ্ধা অর্জন করবে। না, আমি বলতে চাচ্ছি যে তাদের মধ্যে যদি ঐক্য তৈরি হয়, হ্যাঁ, তাদের মধ্যে যে বিভেদগুলো আছে সেগুলো দূরে রেখে তারা যদি একত্রিত হয়ে, যে আমরা মুসলিম বিশ্বের বিরুদ্ধে কোনো আক্রমণ আসলে যদি অন্য কোনো পক্ষের মাধ্যমে, তো সেগুলো আমরা একত্রিত হয়ে প্রতিরোধ করব, এরকম একটা সমঝোতায় যদি তারা এসে একটা সামরিক বাহিনী গঠন করতে পারে বিশ্বব্যাপী মুসলিমদের, সেটা বর্তমান যারা পরাশক্তি আছে তাদেরকে, তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে উঠবে কিনা, বা আম, তারা তাদেরকে আহ, তাদের জন্য এটা একটা হুমকি হবে কিনা? একটা সামরিক জোট থাকলেই পরশক্তিকে চ্যালেঞ্জ করা যাবে, এটা ভাবা সরলীকৃত হবে। কারণ সামরিক শক্তির চেয়ে এখন অর্থনীতি, কূটনীতি ও প্রযুক্তি বিশ্বে প্রভাব ফেলে। আসল শক্তি হবে ঐক্য আর সহযোগিতার মাধ্যমে মুসলিম বিশ্বের উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি আর শান্তি বজায় রাখা। শক্তি প্রদর্শনের চেয়ে স্থিতিশীলতা ও উন্নয়নের পথই দীর্ঘমেয়াদে টেকসই। না, তুমি তোমার এই কথাগুলো না বলে তুমি এক কথায় বলো যে এটা কি আসলে একটা শক্তিধর কি বলে এটাকে, সাম্রাজ্যর মতো হওয়া সম্ভব কিনা, এইটা বলো। কারণ অতীতে তো আমরা দেখেছি যে বিশ্বব্যাপী মুসলিমদের একটা আধিপত্য ছিল একটা সময়। এককভাবে আজকের বিশ্ব ব্যবস্থায় সাম্রাজ্য বা একাধিপত্য বাস্তবসম্মত নয়। আধুনিক বিশ্ব পারস্পরিক নির্ভরশীল। ঐক্য থাকলেও সেটা সামরিক নয়, বরং শান্তি, উন্নয়ন আর কূটনীতির মাধ্যমে ভূমিকা রাখবে। অতীতের সাম্রাজ্যের বাস্তবতা আর বর্তমান বিশ্ব বাস্তবতা এক নয়। তাহলে তাই তুমি আমাকে বলো যে পশ্চিমা বিশ্ব কিভাবে একটা ঐক্যজোট, ইউরোপ আমেরিকার মধ্যে তাদের বিভিন্ন বিভেদ থাকা সত্ত্বেও তারা গ্রিস এবং রোম সভ্যতাকে কেন্দ্র করে তারা একটা ঐক্য গড়ে তুলছে, যা বিশ্বের
অন্যান্যদের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ। তাহলে এটা কেন ইসলামকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোর পক্ষে বা শিয়া সুন্নি মতভেদ দূর করে এক সভ্যতা তৈরি করা কেন সম্ভব নয়? পশ্চিমা ঐক্য অনেকটাই গঠন হয়েছে কৌশলগত স্বার্থ, অর্থনীতি এবং সময়ের সাথে সাথে জ্ঞান, সংস্কৃতি ও প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। মুসলিম বিশ্বের জন্য সম্ভাবনা রয়েছে, কিন্তু তা গড়তে হলে ভৌগোলিক, রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে মেনে পারস্পরিক শ্রদ্ধা, শিক্ষা, প্রযুক্তি আর কূটনীতি দিয়ে এগোতে হবে। ইতিহাস মনে রেখে বর্তমান বাস্তবতার উপর দাঁড়িয়ে সমন্বয়, শান্তি আর উন্নয়নেই টেকসই পথ তৈরি হবে। আচ্ছা, আমি ওইটাই বলতে চাচ্ছি যে যদি এরকম হয় যে তারা ঐতিহাসিকভাবে তো শিয়া এবং সুন্নি এবং বিশ্বের প্রায় সকল মুসলমানরাই বর্তমান পরাশক্তিদের দ্বারা নির্যাতিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই প্রেক্ষাপটের আলোকে তাদেরকে কি একত্রিত হওয়া কি সম্ভব নয়? কৌশলগত স্বার্থের কারণেই তারা একত্রিত হওয়া যদি হয়, সেই সম্ভাব্যতার উপর বিবেচনা করে তুমি আমাকে একটা মতামত দিতে বলছি আমি। কৌশলগত স্বার্থ আসলে অগ্রসর হওয়ার একটা বাস্তব কারণ হতে পারে, তবে ঐক্য শুধুমাত্র বাহ্যিক হুমকির ভিত্তিতে টেকসই হয় না। দীর্ঘমেয়াদে কার্যকর ঐক্য তখনই সম্ভব যখন তা অভ্যন্তরীণ শ্রদ্ধা, ন্যায় এবং স্থিতিশীলতার ভিত্তির ওপর দাঁড়াবে। তাই হ্যাঁ, সম্ভাবনা আছে, তবে সেটা কেবল বাহ্যিক চাপে নয়, অভ্যন্তরীণ ঐক্য আর পারস্পরিক আস্থার ওপর দাঁড়িয়ে টেকসই হতে পারে। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে মুসলিম বিশ্ব আবারও কিভাবে বিশ্বের একটা পরাশক্তি হয়ে উঠতে পারে? মুসলিম বিশ্ব যদি সত্যিকার অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষায় বিনিয়োগ, প্রযুক্তিতে অগ্রগামিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে তুলতে পারে, তবে প্রভাবশালী শক্তি হয়ে উঠবে। এর জন্য ভেতরের বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। মূল কথা, অভ্যন্তরীণ সক্ষমতা আর ন্যায়ভিত্তিক উন্নয়নের পথে হাঁটলেই তারা বিশ্বে যথাযথ প্রভাব অর্জন করতে পারবে। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ যে এটা সম্ভব যে তাদের ভিতরকার বিভেদগুলো ভুলে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিভেদগুলোকে একটু দূরে রেখে স্বার্থের জায়গাগুলোকে যদি একত্রিত করা হয়, তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব, বিশ্বে শিয়া এবং সুন্নিদের একটি জোট করা সম্ভব? হ্যাঁ, সম্ভব অবশ্যই, যদি তারা বাস্তব স্বার্থগুলোতে একমত হয়। কিন্তু ঐক্য কেবল স্বার্থে নয়, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়, স্থিতিশীলতা আর দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ সমঝোতার ওপর দাঁড়াতে হবে। এই শর্তে শিয়া সুন্নি ঐক্য কৌশলগতভাবে ইতিবাচক ভূমিকা আচ্ছা, রাখতে পারে। বলো যে বর্তমান বিশ্বের সময়ের আলোকে আহ মানে একই স্বার্থ একত্রিত হওয়ার কি কি বিষয় আছে এরকম যে এই বিষয়গুলোতে তারা একত্রিত হতে পারে? আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, প্রযুক্তিতে প্রতিযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং মানবিক সংকট, এসব বিষয়ে তারা একত্রিত হতে পারে। এগুলো এমন স্বার্থ যেখানে সম্মিলিত উদ্যোগ সবারই দীর্ঘমেয়াদে লাভজনক। এই